জয় হিন্দ। আজকের ভিডিওতে আমরা আরআরবি এনটিপিসির আরও একটা প্র্যাকটিস সেট সলভ করব। ঠিক আছে, দেখো এর আগেও আমরা প্র্যাকটিস সেটগুলো সলভ করেছি, আজকেও একটা প্র্যাকটিস সেট সলভ করব। এই প্র্যাকটিস সেটে আমরা 10টা কোশ্চেন করব। এই 10টা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট তোমাদের সিবিটি 1 কিন্তু পরীক্ষার জন্য। ঠিক আছে, তোমরা এখান থেকে অবশ্যই কমন পাবে। চলো কি আছে আজকের প্রথম প্রশ্নটা দেখি। কি বলেছে দেখো, লাভলি তার হিসাব করে বিক্রয় মূল্যের উপর, অন্যদিকে বান্টি তার লাভ হিসাব করে ক্রয় মূল্যের উপর। তাদের লাভের পার্থক্য 100 টাকা। যদি তাদের বিক্রয় মূল্য একই হয় এবং উভয়ের লাভ 25% হয়, তাহলে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্যটা যে চেয়েছে। দেখো আমরা ধরে নিচ্ছি বিক্রয় মূল্যটা কি, বিক্রয় মূল্যটা হচ্ছে এক্স। বিক্রয় মূল্যটা কি? এক্স। ঠিক আছে, দুজনের বিক্রয় মূল্যটা যেহেতু সমান, কি বলে যে যদি তাদের বিক্রয় মূল্য একই হয়, দুজনের বিক্রয় মূল্য সমান, তার মানে এক্স দুজনের বিক্রয় মূল্য। এবারে লাভলি কি করে, লাভলি হিসাব করে বিক্রয় মূল্যের উপরে, যে কতটা লাভ হলো কতটা ক্ষতি হলো, আর বান্টি হিসাব করে ক্রয় মূল্যের উপরে। তাহলে এখান থেকে আমরা প্রথমে লাভলির মানে লাভ কতটা সেটা বের করতে পারবো। যেহেতু বিক্রয় মূল্যের উপরে হিসাব করেও, তো বিক্রয় মূল্যের কত পার্সেন্ট, উভয় লাভ 25%। তার মানে এক্স এর 25%, তার মানে এক্স এর 25% মানে এক্স ইন্টু 25/100। কাটাকাটি করে 25 একে 25, 25 4 100, তার মানে x/4। এটা হয়ে গেল কি লাভলির লাভ কত, x/4 হলো। এবারে কি বলেছে, বান্টি তার লাভ হিসাব করে ক্রয় মূল্যের উপরে তার লাভটা হিসাব করে। এবারে ক্রয় মূল্যের উপরে যখন হিসাব করবে, তাহলে আগে তার ক্রয় মূল্য কি সেটা বের করতে হবে। বিক্রয় মূল্য কি, বিক্রয় মূল্য এক্স, লাভ করে 25%। তাহলে এখান থেকে এই বান্টির সিপি বা ক্রয় মূল্যটা বের করা যাবে না? কেন ক্রয় মূল্য বের করা যাবে? বিক্রয় মূল্য দেখো, বিক্রয় মূল্য এক্স আর লাভ করে যেহেতু 25%, তাহলে এখান থেকে আমরা বের করতে পারি বিক্রয় মূল্য গুণ উপরে 100 নিচে 125। 125 দিয়ে 25 4 100, 25 5 125। তার মানে ক্রয় মূল্য কত হয়ে গেল, ক্রয় মূল্য হয়ে গেল 4x/5। এবারে এখান থেকে তার প্রফিট কত, প্রফিটটা এই 4x/5 এর 25% প্রফিট। তার মানে এখান থেকে বান্টির প্রফিট কত, এই 4x/5 তার 25%, মানে 25/100 হলো। 25 একে 25, 25 4 100, 4 4 কাটো, তার মানে x/5। এটা হয়ে গেল বান্টির লাভ x/5, লাভলির লাভ x/4। এবারে কি বলেছে, তাদের লাভের পার্থক্য কত, লাভের পার্থক্য 100 টাকা। লাভের পার্থক্য কত, 100 টাকা। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এই x/4 মাইনাস x/5 ইজ ইকাল টু 100। এবারে বিয়োগ করে দাও, 4 আর 5 কত হবে, লসাগু 20। এখানে কত হবে, 5x মাইনাস 4x ইজ ইকাল টু 100। এখান থেকে x ইজ ইকাল টু কত হয়ে যাবে, 100 গুণ 20 মানে 2000। তাহলে তাদের উভয়ের বিক্রয় মূল্য কত ছিল, বিক্রয় মূল্য ছিল 2000, যেটা আছে অপশন ডিতে। তার মানে অপশন ডি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? আমি তোমাদেরকে বুঝিয়ে করলাম, তাই তোমার এতটা সময় লাগলো। পরীক্ষা হলে তোমরা যখন করবে এতটা সময় কিন্তু তোমাদের লাগবে না। বুঝতে পারলে? কনসেপ্টটা ক্লিয়ার হতে হবে, তোমাদেরকে জানতে হবে কি করে অঙ্কটা হচ্ছে। চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখো। কি বলেছে, cos 3x প্লাস cos x বাই sin 3x মাইনাস sin x সমান সমান কত, মান নির্ণয় করতে বলছে। ঠিক আছে, দেখো এটা সিম্পলি আমরা সূত্রটা বসিয়ে দেবো। কি সূত্র বসাবো এখানে, এই যে cos a প্লাস cos b এর সূত্রটা বসাবো, নিচে sin a মাইনাস sin b এই সূত্রটা বসাবো। এক্ষেত্রে আমাদের a কত হয়ে যাচ্ছে, a হয়ে যাচ্ছে আমাদের 3x, আর b মানে কত ধরছি আমরা, b মানে ধরছি x। বোঝা গেল? তাহলে দেখো cos a প্লাস cos b এর সূত্র কি, cos a প্লাস cos b এর সূত্র হলো 2 cos a প্লাস b। a মানে কত, 3x প্লাস b মানে x/2 ইন্টু cos a মাইনাস b মানে 3x মাইনাস x/2 হলো, বাই কি আছে sin a মাইনাস sin b। sin a মাইনাস sin b এর সূত্র কি, 2 cos a প্লাস b/2 মানে 3x প্লাস x/2 sin a মাইনাস b মানে 3x মাইনাস x/2 হলো। দেখো 2 2 কেটে গেল, cos এটা এটা কেটে গেল। এবারে এখানে কি হলো দেখো, কি বাঁচলো,
cos 3x মাইনাস এক্স বাই টু, তো 3x মাইনাস এক্স মানে কত 2x, 2x বাই টু মানে কত x, এই যে 3x মাইনাস এক্স বাই টু এটা মানে কত, দেখো 3x থেকে x চলে গেলে কত 2x বাই টু, টু কেটে দাও, বাঁচলো x কি না, তাহলে উপরে আমরা লিখতে পারি কি, উপরে হইলো আমাদের cos x, নিচে কি, নিচেও ক্যালকুলেশন করলে হবে আমাদের sin x, তো cos x বাই sin x মানে কি, cos x বাই sin x মানে cot x, তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে গেল, অ্যান্সার হয়ে গেল অপশন ডি cot x, বোঝা গেল অপশন ডি cot x। চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। পরবর্তী প্রশ্নটা কি বলেছে দেখো, দুটি সংখ্যার লসাগু তাদের গসাগু এর 20 গুণ এবং লসাগু ও গসাগু এর যোগফল 504, যদি সংখ্যা দুটির পার্থক্য 24 হয় তবে সংখ্যা দুটির যোগফল নির্ণয় করো। দেখো অঙ্কটা অনেকভাবে করানো যাবে, আমি তোমাদেরকে একভাবে করিয়ে দিচ্ছি, কি করে করতে হবে দেখো, লসাগু আর গসাগু, ঠিক আছে, গসাগু কি বলছে, গসাগুটা যত লসাগুটা তার 20 গুণ, তার মানে গসাগু আমরা যদি এক্স ধরি তার মানে লসাগু কত হবে 20x, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এই 20x প্লাস এক্স ইজ ইকাল টু 504, কেন, কারণ এখানে বলে দিয়েছে লসাগু আর গসাগু এর যোগফল 504, তাহলে এখান থেকে দেখো 21x ইজ ইকাল টু 504, তার মানে x ইজ ইকাল টু 21 দিয়ে কাটো, 21 দিয়ে 504কে কাটলে হবে 24, তার মানে x এর মান কত হয়ে গেলো 24, তার মানে গসাগু হয়ে গেল আমাদের কত 24। এবারে দেখো গসাগু যদি 24 হয় তার মানে এই যে লসাগুটা যে হবে, লসাগুটা যে 20x হবে, x মানে তো 24, তার মানে 20 ইন্টু 24, এটা হয়ে গেল আমাদের লসাগু, তার মানে এই যে 20টা আছে, এই 20টা কি, এই 20টা হলো এই যে সংখ্যা দুটা যে আছে সংখ্যা দুটার অনুপাতগুলোর গুণফল, মানে সংখ্যা দুটার অনুপাত যদি, মানে সংখ্যা দুটাকে কাটাকাটি করে শেষে যদি অনুপাত যদি সংখ্যা দুটার এ আর বি হয়, তার মানে এ আর বি এর গুণফল হচ্ছে কত 20, আর এ আর বি মানে কি, এ আর বি হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা, পরস্পর মৌলিক সংখ্যা, তো এমন দুটো সংখ্যা বলো যে দুটো সংখ্যা পরস্পর মৌলিক আর গুণ করলে কত হয় 20, কি হবে সেটা, একটা হবে 5, একটা হবে 4, 5 আর 4 গুণ করলে হয় 20, আর 5 আর 4 পরস্পর মৌলিক, ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে আমরা বলতে পারবো এখন তাহলে যে সংখ্যা দুটার যোগফল নির্ণয় করতে বলেছে, তো সংখ্যা দুটার যোগফল কত হবে, সংখ্যা দুটার যোগফল হবে এই 24কে 5 দিয়ে গুণ করো, 24 5 কত হবে 5 দুগুণা 10 মানে 100, 4 5 20, 120, 120 যোগ 24কে 4 দিয়ে গুণ করো, 24কে 4 দিয়ে গুণ করলে হবে 96, এবারে দুটাকে যোগ করো, দুটাকে যোগ করলে কত হবে, দুটাকে যোগ করলে হবে 216, তো সংখ্যা দুটার যোগফল কত, সংখ্যা দুটার যোগফল হবে 216, যেটা আছে অপশন এ তে, তার মানে অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক, বোঝা গেল। এইভাবে দুটো আমরা যোগ যদি না করে ডাইরেক্ট আমরা যদি এই যে 5 আর 4 এর যোগফল কত, অনুপাত দুটার যোগফল 9, 9 দিয়ে 24কে গুণ করতাম তবু কিন্তু আমাদের 216ই আসতো, বোঝা গেল। তোমাদের যার যেভাবে সুবিধা তোমরা সেভাবে অঙ্কটা করবে, আমি তোমাদেরকে প্রসেসটা শিখিয়ে দিলাম। চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, এক ব্যক্তি 3টি ভিন্ন স্কিমে যথাক্রমে 6 বছর, 10 বছর ও 12 বছরের জন্য 10%, 12% ও 15% সরল সুদে টাকা বিনিয়োগ করে, যদি তিনি প্রতিটি স্কিমের শেষে একই সুদ পান তবে বিনিয়োগের অনুপাত নির্ণয় করুন। ঠিক আছে, আমি ধরেছি বিনিয়োগ করেছিল কি, প্রথমেরটাতে বিনিয়োগ করেছিল এ টাকা, দ্বিতীয়টাতে বিনিয়োগ করেছে বি টাকা, তৃতীয়টাতে বিনিয়োগ করেছে সি টাকা। ঠিক আছে, তাহলে প্রথমটা কি 6 বছর 10% সুদে, তাহলে সুদ কত হয়ে যাবে, আসল গুণ সময় 6 বছর গুণ সুদের হার 10% বাই 100, এটা হয়ে গেল সুদ। দ্বিতীয়টা সুদ কত হবে 10 বছর 12%, তার মানে ইন্টু 10 ইন্টু 12 বাই 100। তৃতীয়টার কত 12 বছর 15%, তার মানে ইন্টু 12 ইন্টু 15 বাই 100, এই তিনটার অনুপাত, এই তিনটার অনুপাত করে দিই আমি, এই তিনটার অনুপাত করে দেখো 100 100 100 তিনটাতে আছে, কেটে দাও, তারপরে কত দিয়ে কাটবো 5 দিয়ে কাটবো, দেখো 5 2 10, 5 2 10, 5 3 15, তারপরে কত দিয়ে কাটবো দেখো 3 দিয়ে কাটবো, 3 দিয়ে এটা কেটে দাও, 3 দিয়ে 3 4 12, 3 দিয়ে এটা কাটো, 2 দিয়ে 3 2 6, 2 দিয়ে কাটো 2 এটা কেটে গেল, 2 এটা কেটে গেল, 2 6 12, আবার কত দিয়ে কাটবে, আবার 2 দিয়ে কাটবে, দেখো 2 দিয়ে কাটো, 2 1 হয়ে গেল, 2 2 4 হয়ে গেল, 2 3 6 হয়ে গেল, তার মানে কি হয়ে গেল এখানে a is to 2b is to কত হয়ে গেল 3c, 3c ইজিক্যাল টু আমি যদি কে ধরে নিই, ইজিক্যাল টু আমি কি ধরে নিলাম কে ধরে নিলাম, তাহলে এ হয়ে গেল কত
এ এ হয়ে গেল কত, এ হয়ে যাবে আমাদের কত কে, বি হয়ে যাবে কত আমার কে বাই টু, সি কত হয়ে যাবে আমার কে বাই থ্রি। তাহলে এই এ ইস টু বি ইস টু সি সমান সমান কত হয়ে যাবে কে ইস টু কে বাই টু ইস টু কে বাই থ্রি। প্রত্যেকটা অনুপাতের সাথে যদি আমরা 6 গুণ করি তাহলে কত হয়ে যাবে 6K ইস টু 6 গুণ করলে হয়ে যাবে 2 দিয়ে 6কে কেটে যাবে মানে 3K ইস টু 3 দিয়ে 6কে কেটে যাবে মানে 2K, কে 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 বাদ দাও, তার মানে 6:3:2 এটা হয়ে গেলো আমাদের অনুপাত, যেটা আছে অপশন সিতে। তার মানে অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল, অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর 6:3:2। আমি তোমাদেরকে এতটা লিখে লিখে করলাম, তোমরা স্টেপ জাম্প করেও কিন্তু করতে পারো। চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, একটি গ্রামের জনসংখ্যা 55,400, এর 5/9 অংশ পুরুষ এবং বাকি জনসংখ্যা মহিলা। যদি পুরুষদের 3/5 অংশ বিবাহিত হয় তবে বিবাহিত মহিলাদের শতকরা হার কত, বিবাহিত মহিলাদের শতকরা হার কত, এটা আমাদেরকে চেয়েছে। প্রতিটি পুরুষ নিচে লিখে দিয়েছি, প্রতিটি পুরুষ একবারের বেশি বিবাহ করে না, প্রতিটি পুরুষ একবারের বেশি বিবাহ করে না। আর একটু গ্রামের জনসংখ্যা যেহেতু দিয়ে দিয়েছে, তার মানে স্বামী স্ত্রীরাই ওই গ্রামে খালি থাকে, ঠিক আছে। এবারে দেখো, এবারে কি বলেছে, মোট জনসংখ্যা কত 55,400, 55,400। এবারে এর মধ্যে থেকে পুরুষ কতগুলো আছে 5/9 অংশ পুরুষ, তার মানে পুরুষের জনসংখ্যাটা বের করলাম 5/9 দিয়ে গুণ করে দিলাম, হলো। এবারে এই যে জনসংখ্যাটা আছে এই জনসংখ্যার আবার 3/5 অংশ বিবাহিত, 3/5 অংশ বিবাহিত, তার মানে এর 3/5 অংশ আমরা বের করবো, হলো। এবারে এইটা সংখ্যা হলো, এই যে সংখ্যাটা বেরোলো এটা সংখ্যা হলো কি বিবাহিত পুরুষের সংখ্যা, বিবাহিত পুরুষের সংখ্যা। এবার দেখো বিবাহিত পুরুষের সংখ্যা যেটা হবে সেটাই তো বিবাহিত মহিলার সংখ্যা হবে, কারণ পুরুষরা তো মহিলাগুলোকেই বিবাহ করছে না। তো বিবাহিত পুরুষের সংখ্যা যেটা বিবাহিত মহিলার সংখ্যাও সেটা হবে, বোঝা গেল। তার মানে এটাই হয়ে গেল আমাদের বিবাহিত মহিলার সংখ্যা, বিবাহিত মহিলার সংখ্যা। আমরা ধরে নিচ্ছি যে একজন পুরুষ একটা মহিলাকেই বিয়ে করেছে, ঠিক আছে, মহিলাকেই কিন্তু বিয়ে করেছে। এবারে কি বলেছে যে মহিলাদের বিবাহিত মহিলাদের শতকরা হার কত, তার মানে এটা বাই আমাদেরকে লিখতে লাগবে মোট মহিলার সংখ্যা কত। এবারে দেখো পুরুষের সংখ্যা যদি হয় 5/9 অংশ, তার মানে মহিলার সংখ্যা কত হবে, তার মানে 1 থেকে এই 5/9 এটা বিয়োগ বিয়োগ করতে লাগবে, তার মানে 4/9 অংশ হয়ে যাবে মহিলা। তার মানে মোট জনসংখ্যা মানে 55,400 এর এই 4/9 এই অংশটা হলো মোট মহিলা। তো বিবাহিত মহিলা বাই মোট মহিলা শতকরা হার বের করতে গেলে গুণ 100, বোঝা গেল। এই 55,400 এই 55,400 কেটে দাও, এর নিচে 9 আছে এর নিচে 9 আছে, 9 কেটে দাও, ঠিক আছে। এবারে দেখো এবারে কি হবে, তার মানে এই 4 দিয়ে কাটো 100কে, তার মানে কত হয়ে যাবে 25। এবারে এই 5 আর এই 5 কেটে দাও, কেটে গেল, তার মানে কি হলো 25 গুণ 3, 25×3 = 75, তার মানে কত পার্সেন্ট 75%, যেটা আছে অপশন ডিতে। তার মানে অপশন ডি হয়ে গেল আমাদের সঠিক উত্তর, বোঝা গেল, অপশন ডি হয়ে গেল সঠিক উত্তর। দেখো এত বেশি ক্যালকুলেশনের কোনো আমাদের প্রয়োজন হলো না, আমরা এখান থেকেই একটা লাইন লিখেই কাটাকাটি করেই কিন্তু অ্যান্সারটা বের করে দিতে পারলাম, বোঝা গেল। আলাদা আলাদা করে আমাদের বের করার কোনো প্রয়োজন পড়লো না, তোমরা চাইলে আলাদা আলাদা করে বের করতে পারতে কিন্তু কোনো দরকার নেই। চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। পরবর্তী প্রশ্নটা কি আছে দেখো, কি বলেছে, যদি x⁴ + 1/x⁴ = 322 হয় তবে x³ - 1/x³ এর মান কত, ঠিক আছে। দেখো কি করে করব, এই x⁴ + 1/x⁴ থেকে আমরা এটা লিখতে পারি যে x² + 1/x² ইকুয়ালস টু কি হয়ে যাবে, ইকুয়ালস টু হয়ে যাবে রুট, যেটা মান দেওয়া আছে তার সাথে 2 যোগ করে দেবো, 322 দেওয়া আছে, 322-এর সাথে 2 যোগ করলে কত হবে 324, 324 মানে কত 18, হলো। এখান থেকে আবার আমরা এই x + 1/x এর মান বের করবো, x + 1/x = কত হয়ে যাবে, যেটা মান দেওয়া আছে সেটার সাথে 2 যোগ করে রুট করে দেবো, তার মানে 18-এর সাথে 2 যোগ করলে কত হবে √20, কত হয়ে যাবে √20। এবার দেখো এবার আমরা এই x
মাইনাস 1/x তার হোল স্কোয়ার যদি বার করি তাহলে কি হবে, a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক কি না। এবার দেখো এক্স এক্স কেটে যাবে, তার মানে 2। এবার দেখো এই এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান কত, 18, তার মানে 18 মাইনাস 2। তার মানে এখান থেকে আমরা বের করতে পারবো যে এটা হয়ে গেলো 16। তার মানে এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার ইজিক্যাল টু যদি 16 হয়, তার মানে এক্স মাইনাস 1/x ইজিক্যাল টু কত হয়ে যাবে, 4 হলো। এবার দেখো এত কিছু আমরা বের করলাম কেন, কারণ আমরা এই যে এর সূত্রটা যখন লিখবো তখন মানগুলো বসাবো। এই যে এক্স কিউব মাইনাস 1/x কিউব এর ফর্মুলা কি, a মাইনাস বি মানে এক্স মাইনাস 1/x ইন্টু এক্স স্কোয়ার প্লাস এবি, এবি মানে কত, এক্স ইন্টু 1/x প্লাস বি স্কোয়ার মানে 1/x তার স্কোয়ার হলো। এবারে মান কত হলো, এটা কত হয়ে গেল, এক্স মাইনাস 1/x মানে কত 4, তার মানে 4 ব্র্যাকেটে কি হয়ে যাবে এখানে দেখো এক্স স্কোয়ার আর 1/x স্কোয়ার এর মান কত 18 প্লাস এটা কাটাকাটি করলে 1 মানে কত হয়ে গেল 19, তার মানে 4 ইন্টু 19, 4 ইন্টু 19 মানে 76, যেটা আছে আমাদের অপশন সিতে। তার মানে অপশন সি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। বোঝা গেল, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। দেখো একটা অঙ্ক করতে গেলে কিন্তু আমাদেরকে কত কিছু জানতে হবে, ঠিক আছে, কতগুলো আমাদেরকে সূত্র মনে রাখতে হবে। দেখো এর থেকেই কিন্তু তোমরা বুঝতে পারতেছো আমাদের পরীক্ষার লেভেলটা কি টাইপের হবে। দেখো কোশ্চিনের লেভেল থেকে কিন্তু তোমরা বুঝতে পারছো এই লেভেলেরই কিন্তু তোমাদের কোশ্চিন হবে, ঠিক আছে। তাই তোমাদেরকে বারবার করে প্র্যাকটিস করতে হবে, বারবার করে প্র্যাকটিস করলেই এত কিছু তোমাদের মনে থাকবে, না হলে কিন্তু মনে থাকবে না। বোঝা গেল, চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, একজন ঠিকাদার 250 দিনের মধ্যে একটি কাজ সম্পন্ন করার দায়িত্ব নেন। তিনি 50 দিনের জন্য 300 জন কর্মী নিয়োগ করেন এবং তারা কাজের অর্ধেক সম্পন্ন করে। তারপর তিনি কর্মীর সংখ্যা কমিয়ে 100 জন করেন, যারা 120 দিন কাজ করে। তারপর 20 দিনের জন্য ছুটি থাকে। ছুটির পরে অবশিষ্ট সময়ে কাজ সময় মতো সম্পন্ন করতে কতজন কর্মী নিয়োগ করতে হবে। ঠিক আছে, দেখো কি বলেছে 250 দিনের মধ্যে কাজটা শেষ করবে, মোট সময় কত আমাদের 250 দিন বেঁধে দিয়েছে, 250 দিনের মধ্যে কাজটা শেষ করতে হবে। এবারে কি বলেছে, তিনি 50 দিনের জন্য 300 জন কর্মী নিয়োগ করে, 50 দিনের জন্য 300 জন লোক লাগায়, তো অর্ধেক কাজ শেষ হয়ে যায়। আমি ধরে নিচ্ছি যে একজন কর্মী একদিনে একটা চেয়ার বানায়, ধরে নাও সাপোজ একজন কর্মী একদিনে একটা চেয়ার বানায়, তার মানে 300 জন কর্মী 300 জন কর্মী 50 দিনে কয়টা চেয়ার বানাবে, 300 জন কর্মী 50 দিনে 15,000টা চেয়ার বানাবে। তো এটা হয়ে গেল কি অর্ধেক কাজ, এটা হয়ে গেল কি অর্ধেক কাজ, 15,000 চেয়ার বানানো অর্ধেক কাজ। তার মানে আমাদের টোটাল ওয়ার্ক বা টোটাল ওয়ার্ক কি, টোটাল ওয়ার্ক তার মানে আমাদের 30,000 চেয়ার বানানো, 30,000 চেয়ার বানানো আমাদের টোটাল ওয়ার্ক হলো। তার মধ্যে থেকে অর্ধেক কাজ 15,000 চেয়ার বানানো হয়ে গেছে, বাকি থাকলো কত 15,000। এবার কি করলো, তিনি কর্মীর সংখ্যা কমিয়ে 100 জন করেন, 100 জন করেন, তারা 120 দিন কাজ করে। আবার 100 জন শ্রমিক 120 দিন কাজ করে, তার মানে তারা কতগুলো চেয়ার বানাবে, তারা চেয়ার বানাবে হচ্ছে 12,000, 12,000 চেয়ার বানালো। এরপর কি, এরপর তারা 20 দিনের ছুটিতে থাকে, কত দিনের ছুটিতে থাকে, 20 দিনের ছুটিতে থাকে, 20 দিন ছুটি, কোনো কাজ হয় না, ঠিক আছে, 20 দিনের ছুটিতে কোনো কাজ হয় না। এবারে কি হলো, বাকি কতটা কাজ থাকলো, এখন এখন বাকি কতটা কাজ থাকলো, বাকি যে কাজটা থাকলো সেই কাজটা সম্পন্ন করতে অবশিষ্ট মানে সময় মতো দিনে সম্পন্ন করতে কতজন কর্মী লাগবে। তাহলে দেখো আমাদের 250 দিন মোট টাইম ছিল, তার মধ্যে 50 দিন চলে গেল, 120 দিন চলে গেল, আবার 20 দিন চলে গেল, তার মানে মোট আমাদের কত দিন চলে গেল, মোট আমাদের চলে গেল হচ্ছে 190 দিন চলে গেল, আমাদের 190 দিন চলে গেল। এবারে 190 দিন, তার মানে আমাদের বাকি থাকলো কত দিন, বাকি থাকলো আমাদের হচ্ছে 60 দিন, 60 দিন হলো। এবারে কাজ কতটা বাকি থাকলো, 30,000 চেয়ার বানানো কাজ 15,000 বানাই দিল, তারপরে আরো 12,000 বানাই দিল, ঠিক আছে। তার মানে কাজ আমাদের বাকি কত থাকলো, কাজ আমাদের বাকি থাকলো আরো 3,000 কাজ বাকি থাকলো, চেয়ার বানানো কত বাকি থাকলো 3,000, 3,000 চেয়ার, 60 দিন আমাদেরকে সময় আছে হাতে। তো 60 দিনের মতো সম্পন্ন করতে গেলে মানে একদিনে কটা করে চেয়ার বানাতে লাগবে, একদিনে তার মানে ভাগ করতে হবে,
60 দিয়ে ভাগ করো, 0 0 কেটে দাও, 6 5 30 0। তার মানে একদিনে আমাদেরকে কটা করে চেয়ার বানাতে হবে? 50টা চেয়ার বানাতে হবে। এবারে একজন কর্মী তো একটাই চেয়ার বানায়, তার মানে 50টা চেয়ার বানাতে গেলে একদিনে 50টা লোক আমাদেরকে লাগাতে হবে। তার মানে কি বলেছে, ছুটির পরে অবশিষ্ট সময় কাজ সময় মতো সম্পন্ন করতে 50 জন কর্মী নিয়োগ করতে হয়েছে। এটা আছে অপশন সিতে। তার মানে অপশন সি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। বোঝা গেল অঙ্কটা দেখতে সহজ মনে হলেও অঙ্কটা কিন্তু জটিল আছে, বোঝার আছে। তোমরা আমি যেভাবে করে দিলাম সেটাই হচ্ছে একদম ইজিয়েস্ট, সব থেকে সহজ। এর থেকে আর কিন্তু সহজ কোনো পদ্ধতি নাই, ঠিক আছে? তোমরা দেখে নিও, এর থেকে আর সহজ কোনো পদ্ধতি নেই এই অঙ্কটা করার, এটাই সব থেকে সহজ পদ্ধতি। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। পরবর্তী প্রশ্নটা কি আছে দেখো, কি বলেছে, চারটি সংখ্যার যোগফল 96 যদি প্রথম সংখ্যায় 3 যোগ করা হয়, দ্বিতীয় সংখ্যা থেকে 3 বিয়োগ করা হয়, তৃতীয় সংখ্যাটিকে 3 দ্বারা গুণ করা হয় এবং চতুর্থ সংখ্যাটিকে 3 দ্বারা ভাগ করা হয়, তবে সব ফলাফল সমান হয়। মূল সংখ্যাগুলির মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট সংখ্যার পার্থক্য কত? ঠিক আছে, আমি ধরে নিচ্ছি চারটা সংখ্যা কি, এ, বি, সি আর ডি। এবারে কি বলেছে, প্রথম সংখ্যার সাথে 3 যোগ করা হলো, তার মানে এ প্লাস 3। দ্বিতীয় সংখ্যার সাথে 3 বিয়োগ করা হলো, বি মাইনাস 3। তৃতীয় সংখ্যার সাথে 3 গুণ করা হলো, সি ইন্টু 3। চতুর্থ সংখ্যার সাথে 3 ভাগ করা হলো, ডি বাই 3। এই সবগুলাই কি বলেছে, সমান। এই সবগুলো কি হবে, সমান হবে। তাহলে দেখো এখান থেকে আমরা এটাকে সমান সমান যদি আমরা কে লিখি, এটা সমান সমান যদি আমরা কে লিখি, আবার কি হবে, যে এটা সবগুলাকে যোগ করলে, এই সবগুলাকে যোগ করলে কি হবে, 96 হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা আগে এ এর মান বের করে দিই। তো এ সমান সমান কত হয়ে যাবে, দেখো এ হয়ে যাবে তো সমান সমান কে মাইনাস 3। বি হয়ে যাবে কত, বি হয়ে যাবে কে প্লাস 3। সি হয়ে যাবে কত, সি হয়ে যাবে কে বাই 3। আর ডি হয়ে যাবে কত, ডি হয়ে যাবে 3 কে। হলো, যেহেতু আমরা কে ধরেছি সবগুলোর সমান সমান। এবারে আমরা যদি সবগুলোকে যোগ করি, যোগ করলে কত হবে, এই কে মাইনাস 3 প্লাস কে প্লাস 3 প্লাস কে বাই 3 প্লাস 3 কে ইজিক্যাল টু কত, 96, ইজিক্যাল টু কত, 96। হলো, এবার দেখো -3 প্লাস 3 কেটে দাও, তাহলে আমাদেরকে এখন কত হয়ে যাবে, নিচে লসাগু হয়ে যাবে 3, এখানে কত হয়ে যাবে 3 কে, প্লাস এখানেও 3 কে, প্লাস এখানে হয়ে যাবে কে, প্লাস এখানে হয়ে যাবে 3 3 9, মানে 9 কে ইজিক্যাল টু 96। এখানে তাহলে কত হবে দেখো, 3 3 6 7 7 আর 9 যোগ করলে 16, 16 কে ইজিক্যাল টু 96 ইন্টু 3, 96 ইন্টু 3। এবারে 16কে 96 দিয়ে কাটলে 16 6 96, তার মানে কে ইজিক্যাল টু কত হলো, 6 3 18, 6 3 18। তার মানে বড় সংখ্যাটা কত হয়ে যাবে, বড় সংখ্যাটা হয়ে যাবে কত, দেখো বড় সংখ্যাটা কত হয়ে যাবে, বড় সংখ্যাটা হয়ে যাবে 18কে 3 দিয়ে গুণ করো, 18 3 54, তার মানে বড় সংখ্যাটা হয়ে যাবে এখানে 54। ছোট সংখ্যাটা কত হবে, 18কে 3 দিয়ে ভাগ করো 6, তার মানে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যার পার্থক্য কত হবে, 54 থেকে 6 চলে গেলে 48, যেটা আছে অপশন সিতে। তার মানে অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি, কি বলেছে, মান নির্ণয় করো। ঠিক আছে, একটা ক্যালকুলেশন দেওয়া আছে, ক্যালকুলেশনটা আমরা যত তাড়াতাড়ি করতে পারবো অঙ্কটা আমাদের তত তাড়াতাড়ি হবে। ঠিক আছে, দেখো ক্যালকুলেশনটা যদি আমরা করি কি হবে, দেখো 7 3 21 আর 2 23, মানে 23/3 ইন্টু 5 4 20 আর 23, 3 যোগ করলে 23, তার মানে 23/4 প্লাস হয়ে গেল 9 2 18 আর 19, মানে 19/2 ইন্টু 4 6 24 3 27, মানে 27/4। এবারে দেখো কত হবে আমাদের 23-এর স্কোয়ার, 23-এর স্কোয়ার মানে কত, তোমরা যদি 23-এর স্কোয়ার বের করতে না পারো কি করবে, দেখো 23 স্কোয়ার সমান সমান কত হবে, 3-এর স্কোয়ার মানে 9, 3 3 9 হয়ে গেল, 2-এর স্কোয়ার মানে 4, এটা হলো 4, মাঝখানে কি লিখবো আমরা, এই দুটাকে গুণ করবো, 3 2 6, 6কে আবার 2 দিয়ে গুণ করবো, 6 2 12, তার মানে 12 এইভাবে লিখবো, এখানে 1 এখানে 2, এখানে 1 এখানে 2। এবারে কত হবে 9, এখানে হয়ে যাবে 2 4 আর 1 যোগ করলে 5, মানে 529, তার মানে 23-এর স্কোয়ার কত 529, মানে 529 বাই কত হলো 3 4 12 যোগ নিচে হয়ে যাবে 4 2 8, উপরে কত হবে যোগ করলে, সরি গুণ করলে 19 × 27, তার মানে 20-কে 27 দিয়ে গুণ করো, তার থেকে 27 বিয়োগ করে দাও,
20 সাথে 27কে 20 দিয়ে গুণ করলে হবে 540, 540 থেকে 27 বিয়োগ করলে 513। ঠিক আছে, যে যত ফাস্ট ক্যালকুলেশন যেভাবে করতে পারবে সেভাবে করবে। এবার দেখো লসাগু কত হবে, 12 আর 8-এর লসাগু 24। এবারে 24, তার মানে 12 দিয়ে 24কে ভাগ করলে 2, 2 দিয়ে 529কে গুণ করলে কত হবে, 500 ডবল হচ্ছে 1000, 29 ডবল হচ্ছে 58, মানে 1058 প্লাস কি হয়ে যাবে 8 3 24, 3 দিয়ে 513কে গুণ করো, 3 দিয়ে 500কে গুণ করলে 1500, 13 দিয়ে 3কে গুণ করলে 13 3 39, তার মানে 1539 হলো। এবারে যোগ করো, নিচে হয়ে যাবে 24, উপরে যোগ করলে কত হবে, দেখো 8 আর 9 17, 17 7 হাতে থাকবে 1, 3 5 3 8 আর 1 9, এখানে হয়ে যাবে 5, এখানে হয়ে যাবে 2, মানে 2597কে ডিভাইড করতে হবে 24 দিয়ে, 2597কে ডিভাইড করো 24 দিয়ে, 24 একবারে যাবে, 24 19 নামবে, জিরোর জন্য আরেকটা 7 নামাই দিব, 24কে দেখো 3 দিয়ে তো হবেই না, মানে 1-এর পরে 0, তার মানে এই দুটো অপশন তো হবেই না, তার মানে 108 আর 103, এই দুটোর মধ্যে একটা হবে, 103 হবে না, 3 বসবে না, এখানে 8ই বসবে, কারণ 3 দিয়ে অনেকই ছোট হয়ে যাবে, 8 বসবে, তার মানে এখান থেকে আমরা ক্যালকুলেশনটা না করে বি অ্যান্সার করে দিতে পারি, তবু আমরা ক্যালকুলেশনটা তোমাদেরকে করে দিচ্ছি। ঠিক আছে, দেখো ক্যালকুলেশন করলে কত হবে, 8 4 32, 2 হাতে থাকবে 3, 8 2 16, 17 18 19, 3 মানে 5, তার মানে 108 পূর্ণ 5/24, এটা হয়ে যাবে অ্যান্সার। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। পরবর্তী প্রশ্নটা কি আছে দেখো, কি বলেছে, একজন ব্যক্তি একটি উল্লম্ব টাওয়ারের শীর্ষে দাঁড়িয়ে একটি গাড়িকে সমান গতিতে সরাসরি তার দিকে আসতে দেখেন। যদি অবনতি কোণ 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রিতে পরিণত হয় এবং এটি 10 মিনিট সময় নেয়, তবে গাড়িটি টাওয়ারে পৌঁছাতে মোট কত সময় লাগবে? ঠিক আছে, এখানে একটা টাওয়ার আছে, টাওয়ার থেকে দূরে এই যে 45 ডিগ্রি অবনতি কোণ মানে এটা 45 ডিগ্রি, এবার এটা 45 মানে এটাও 45, তার মানে এটা হয়ে গেলো 45 ডিগ্রি। এবারে গাড়িটা এদিক থেকে এদিকে আসতেছে, 45 ডিগ্রি থেকে কত ডিগ্রি হলো, 60 ডিগ্রি, অবনতি কোণ 60 ডিগ্রি, তার মানে এই কোণটাও 60 ডিগ্রি, তার মানে 60 ডিগ্রি হলো। তো বলছে এটা আসতে এখান থেকে এতটা, এটা আসতে কত সময় লাগছে, 10 মিনিট। ঠিক আছে, বলছে তাহলে সম্পূর্ণ ডিস্টেন্স যেতে এখান থেকে এতটা যেতে কত সময় লাগবে। ঠিক আছে, ধরে নিচ্ছি আমি টাওয়ারের হাইট কত, এক্স। এবারে টাওয়ারের হাইট যদি এক্স হয়, তার মানে এই পয়েন্ট থেকে যদি আমি এ বি সি এটা ডি পয়েন্ট দিলাম, তার মানে বিসি কত হবে, বিসিও সমান সমান এক্স হবে, বিসি পুরোটা এক্স হবে কিনা, কেন, কারণ এটা তো 45 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তার মানে এটা 45 মানে এটা 45, সমদ্বিবাহু ত্রিভুজ, ত্রিভুজের দুটি বাহু সমান হবে, এক্স মানে এটা এক্স হবে, আর আমি এই বিডিটা ধরলাম আমি এ, ঠিক আছে। তাহলে আমাদের এই যে এক্স মাইনাস এ ডিস্টেন্স যেতে সময় লেগেছে 10 মিনিট হলো। তার আগে আমাদেরকে একটা জিনিস বের করতে হবে, কি বের করতে হবে, আমরা যদি লিখি এখানে এই যে দেখো এই কোণটার মান 60 ডিগ্রি, আমরা লিখে দিলাম tan 60 ডিগ্রি ইকুয়াল টু কি, লম্ব বাই ভূমি, লম্ব মানে কত এক্স, বাই ভূমি মানে এ। এবার দেখো tan 60 মানে কত, tan 60 মানে হচ্ছে √3, √3 ইকুয়াল টু কি হয়ে যাবে, এক্স বাই এ। তাহলে এখান থেকে আমরা বের করতে পারবো না, এ ইকুয়াল টু কি হবে, এক্স বাই √3, এ ইকুয়াল টু কি হয়ে যাবে, এক্স বাই √3 হলো। এবারে দেখো এবার থেকে আমরা যদি এক্স মাইনাস এ এর মান বের করি, বা ডাইরেক্ট আমি তোমাদেরকে করেই দেখাচ্ছি, কি করে দেখাবো, দেখো ঐকিক নিয়মে যদি করে দেখাই, আমরা কি করি যে এই এক্স মাইনাস এ কিলোমিটার যেতে, কিলোমিটার বলো মিটার বলো যেটাই বলো, এটা যেতে সময় লাগে কত আমাদের, 10 মিনিট। তার মানে 1 কিলোমিটার যেতে আমাদের কত সময় লাগবে, এই 10 বাই এক্স মাইনাস এ এত। তাহলে আমাদের টোটাল ডিস্টেন্স কতটা ছিল, টোটাল ডিস্টেন্স ছিল এক্স, তার মানে এক্স কিলোমিটার যেতে আমাদের কত সময় লাগবে, এটার সাথে গুণ করে দিতে হবে এক্স, হলো নিচেরটা। এবার দেখো এ এর মান যদি আমরা বসাই এক্স বাই √3, তাহলে কি হবে, দেখো এটাকে দিকে লিখছি, হ্যাঁ, তার মানে 10 বাই, দেখো 10 বাই এক্স মাইনাস এক্স বাই √3 ইন্টু এক্স হলো। এবার দেখো নিচেরটা ক্যালকুলেশন করছি, উপরে যেটা আছে 10 আছে, 10 লিখে দিলাম, নিচে ক্যালকুলেশন করলে কত হবে, √3, উপরে কত হয়ে যাবে, √3x মাইনাস এক্স ইন্টু এক্স। এবার এখান থেকে এখানে ক্যালকুলেশনটা করো, উপরে কত হয়ে যাবে 10, নিচে কি হয়ে যাবে, দেখো এক্স কমন নিয়ে যাও, তাহলে কি হবে, √3 মাইনাস 1, এই যে নিচের √3টা উপরে চলে যাবে, মানে উপরে হয়ে যাবে √3/1, আর ইন্টু এক্স যেখানে ছিল এক্স থাকবেই, এই এক্স কেটে গেল, তাহলে উপরে কত গেল 10√3, নিচে √3 মাইনাস 1। এবারে এই নিচে √3 মাইনাস 1 এটাকে হাঁটানোর জন্য উপর নিচ দুই দিকে √3 প্লাস 1 গুণ করতে হবে,
নিচের করণীয় নিরসন করার জন্য। এবার দেখো নিচে তাহলে কত হয়ে যাবে, √3 - 1 √3 + 1 মানে a - b × a + b মানে কত, a স্কোয়ার - b স্কোয়ার, a স্কোয়ার মানে কত √3 স্কোয়ার - 1 স্কোয়ার, √3 স্কোয়ার মানে কত 3, 1 স্কোয়ার মানে 1, তার মানে নিচে হয়ে যাবে 2, উপরে কত হয়ে যাবে এই 10 √3 এর সাথে গুণ হয়ে যাবে √3 + 1, ঠিক আছে, 2 দিয়ে কাটো, এখানে হবে 5, তার মানে আমাদের অ্যান্সার হয়ে যাবে 5 √3 × √3 গুণ করলে কত হবে 5 × 3 15 প্লাস, তো 5 √3 × 1 তার মানে কত 5 √3 হবে, তার মানে 15 + 5 √3 এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার, যেটা আছে অপশন এ তে, তার মানে অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? তো দেখো এটাই ছিল আজকে আমাদের ভিডিওর শেষ প্রশ্ন। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।